একসাথে থেকে ঝগড়া করার চেয়ে বেটার আমরা আলাদা হয়ে যাই মিতি। আমি ক্লান্ত। কি বললে? ক্লান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো মিতি। নিত্যকার স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝে রাতুলের মুখে হঠাৎ আলাদা হয়ে যাওয়ার কথায় থমকে গেছে মিতি। ১.৫ বছরের সংসার জীবনের পর হঠাৎ এমন কথা সত্যি অনাকাঙ্ক্ষিত ছিল তার জন্য। পরমুহূর্তে যেন তার চোখের দৃশ্যপট হলো দুপুরের এক ঘটনা। স্থির হলো মিতি। রিতুল বলে উঠল, এতটা টেনশন আমি আর নিতে পারছি না, ক্লান্ত আমি। তার আগে কি বললে তুমি? ফের ক্লান্ত মাখা স্বরে জিজ্ঞাসা করলো মিতি। এবার নিজের ভুলটা হয়তো বুঝতে পারলো রাতুল। কিছু বলার আগেই মিতি আবারও বলে উঠল, তুমি আলাদা হয়ে যাওয়ার কথা বললে, তাই তো? এমনটা নয় মিতি, তুমি বুঝতে পারছো না। কি বুঝতে পারছি না? এমনটাই তো বললে। দেখো, ভুল বুঝছো তুমি। আমি তো না, মনের কথাটা আসলে প্রকাশ করেই ফেললি, তাই তো? আসলে আমি বোকার মতো তোমার কাছে এক্সপেকটেশন রাখছি মিতি। তুমি আচ্ছা, এবার তুমি হ্যাপি থাকতে পারো। আমি কখনোই তোমাদের দুজনের মাঝে বাধা হয়ে আসবো না। দুজন? আমাদের দুজনের মাঝে মানে? হ্যাঁ, আমি আর বাধা হয়ে দাঁড়াবো না তোমাদের মাঝে। মিতির কথা বুঝলো না রাতুল, আর না বুঝলো মেয়েটার চোখের ভাষা। হয়তো অনেক আগে মিতির চোখের ভাষা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে সে। অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি বলছো? নিশ্চুপ রইল মিতি। চোখ দুটো অশ্রুসিক্ত ভরে উঠল। আধা সেকেন্ডের মতো সময় নিল মিতি। ভারী কণ্ঠে বলো, তোমার ফ্লাইট কালকে রাতে, তাই তো? হ্যাঁ। কিন্তু তোমার কি হয়েছে মিতি এভাবে? কালকে আমরা ডিভোর্সের জন্য উকিলের কাছে অ্যাপ্লাই করি, তারপর রাতের ফ্লাইটে তুমি কানাডা চলে গেলো। থমকালো রাতুল, স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে গেল। মিতির আচমকা কথাই যেন তার ভেতরটা নাড়িয়ে দিচ্ছে। বউকে সারপ্রাইজ দিতে এসে সে নিজেই সারপ্রাইজ হয়ে যাবে তা যেন কল্পনাও করেনি। অ্যারেঞ্জ ম্যারেজের ১.৫ বছরের সংসারের পর হয়তো আলাদা হয়ে যাওয়া অনেকের কাছে বেশ স্বাভাবিক। স্বামী স্ত্রীর মাঝে বনিবনা হয় না বলে অনেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত। কিন্তু রাতুল তো মানিয়ে নিয়েছে, ভালোবেসে ফেলেছে মিতিকে। হঠাৎ বলা মিতির ডিভোর্সের কথাটা কিছুতেই মেনে নিতে পারছে না যেন। ধীর পায়ে সেখান থেকে চলে গেল মিতি। নিষ্পলক তাকিয়ে রইল রাতুল। ক্লান্তি পাখা নিদ্রাহীন চোখে বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে রাতুল। ২-১ বার ছাড়া কখনো এই নিকোটিনের ধোঁয়ায় হাত লাগায়নি। মিতির সামনে তো কখনোই না, কিন্তু আজ যেন বড্ড টানছে তাকে এই নেশাদ্রব্য। মনের সুখে উড়িয়ে দিতে জানান দিচ্ছে যে সে যেন এক সুপ্ত যন্ত্রণা হতে মুক্তি নেই। ঘরে নেই মিতি। ঘণ্টা ২-১ আগে সেই ডাইনিং টেবিলে রাতের খাবারের সময় ছোট্টখাটো ঝগড়া হলো। ডিভোর্সের কথা বলে পাশের রুমে ঢুকে দরজা আটকালো। তারপর সেই দরজা খুলে বের হয়নি মেয়েটা। রাতুল ডাকেনি। সে যেন বুঝতেই পারছে না ঠিক সমস্যা কোথায়। রোজকার কাজের চাপে এর সাথে নতুন করে দাম্পত্য জীবনের সমস্যাটা যেন যুক্ত হলো। হঠাৎ মোবাইলের রিংটোনের শব্দে ভাবনা ছুটল রাতুলের। পকেট থেকে মোবাইল নিয়ে রিসিভ করলো। সামান্যক্ষণ কথা বলে রেখে দিল। অজান্তে যেন এক মুচকি হাসি ফুটে উঠল ঠোঁটে। যাক, সামান্যতম হলেও যেন নিশ্চিত হলো মিতির ব্যাপারটা। ঈশার ফোন ছিল। ১ মাসের জন্য কানাডা যেতে হবে অফিসের কাছে। ঈশা তার সাথে যাবে। ফ্লাইট রাতে থাকলেও সেটা কোনো কারণে ক্যান্সেল হয়। রাতের পরিবর্তে সকাল 10:30টায় ফ্লাইট। তা জানাতেই ঈশার ফোন কল। রাত প্রায় অনেকটা। এই মুহূর্তে ঘুমানোর প্রয়োজন, কিন্তু মিতি অন্য রুমেই রেখে ঘুমানোর সাধ্য নেই। তবে আনলো না সে মিতিকে, আর সে নিজেই গেল সে রুমে। থাকুক না সে নিজের মতো। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় রাতুলের। মনে হয় এই তো মাত্র ঘুমিয়েছি। অলস ভঙ্গিতে পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে সময় দেখে নিল। 7:30 বাজে। 9টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। আনমোড়া ভেঙে পাশেই তাকায়। বিছানা ফাঁকা পেয়ে কিছুটা অবাক হয়, কিন্তু পর মুহূর্তে রাতের ঘটনাগুলো মনে পড়ে গেল রাতুলের। সুপ্ত নিঃশ্বাস ছেড়ে বিছানা ছেড়ে উঠল রাতুল। ফ্রেশ হয়ে হালকা কিছু নাস্তা বানালো। এর মাঝে বেশ কয়েকবার উকি দিয়ে দেখতে লাগলো অবস্থান করা মিতির রুমের দরজাটা। খানিকটা সময় নিয়ে রেডি হয়ে রুম ছেড়ে বেরিয়ে এলো রাতুল। কোনো রকমের নাস্তাটা সেরে নিল। এতক্ষণ মিতি ওঠেনি ঘুম থেকে। হতাশার নিঃশ্বাস ছেড়ে লাগেজ সহ বেরিয়ে এলো একবার। চাবি দিয়ে দরজাগুলো মিতির অবস্থানকৃত রুমে ঢুকলো। বিছানায় গা ঘেঁষে শুয়ে আছে মিতি। ঘুমে বিভোর। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুর দাগ স্পষ্ট। ক্লান্তি ভাব বিদ্যমান। বিছানার কাছে এগিয়ে এলো রাতুল। হাঁটু গেড়ে বসলো মিতির সামনে। সারা রাত কান্নার পর চোখে একটু ঘুম ধরা দিয়েছে তা বেশ বুঝতে পারলো। আলতো করে হাত ছোঁয়ালো রাতুল। মিতির মুখ থেকে চুলগুলো সরিয়ে দিতে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে খানিকটা কেঁপে উঠল মিতি। নড়ে চড়ে উঠল, তবুও হাত সরালো না রাতুল। এলোমেলো হয়ে শুয়ে আছে মিতি। শরীরটির শতভাগ অঙ্গ অনাবৃত হয়ে আছে মেয়েটার। তা দৃশ্য হতেই অজান্তে হাতের স্পর্শ গাঢ় হলো রাতুলের। কেঁপে উঠল মিতি। আচমকা চমকে উঠে চোখ খুলল। ভয়ের তাড়নায় এক ঝটকায় রাতুলের হাতটা ছিটকে সরিয়ে দিয়ে নিজেও সামান্য দূরে গেল। সাহসায় রাতুল বলে উঠল, মিতি আমি? ভয় পাচ্ছ কেন? দেখো, এই যে আমি। এবার ভালোভাবে তাকালো মিতি। এতক্ষণ ঘুমটা জেগে গেছে তার। নিজেকে স্থিতি করলো। জোরে 12-2 নিঃশ্বাস টেনে বলল, তুমি তুমি এখানে কি করছো?
কেন এসেছো এখানে? দেখো, শান্ত হও, আমার কথাটা একটু শোনো। কিছুই শুনতে চাই না আমি, যাও তুমি। আই এম সরি মিতি, রাতের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, 10:30টায় ফ্লাইট, এক্ষুনি বের হতে হবে। স্তম্ভিত হলো মিতি, পরমুহূর্তে স্থির হয়ে গেল। এতক্ষণ রাতুলকে রক্ষা করলো সে, ফর্মাল ড্রেসে এক্কেবারে রেডি হয়ে এসেছে। দরজার কাছে রাখা র্যাকেজ চকিত সবটাই বুঝে ফেলল মিতি। তৎক্ষণাৎ মন মস্তিষ্কে গেঁথে নিল মিথ্যে বলছে রাতুল তাকে। সময় নিল না খুব একটা, মনের কথাটা আত্মনাতে বেরিয়ে এলো। বলে উঠল, মিথ্যে বলছো তাই না আমাকে? আবারও ধোকা দিয়েছো রাতুল, ভুল বুঝছো। আমি জানতাম না, হঠাৎ করে ঠকিয়েছো আমাকে, আবার ঠকিয়েছো তুমি। মিতি, আমার কথাটা একটু শোনো, আমি সত্যি জানতাম না রাতে ঈশা কল দিয়ে জানালো বলে। ফের স্তম্ভিত মিতি, নামটা শুনতে স্থির হলো। ঠোঁটে ফুটে উঠলো এক অদ্ভুত হাসি, আর মনে হাহাকার। ঈশা নামটাও ওর নামের মানুষটাকে বেশ ভালোভাবেই চেনে মিতি। জানে ঈশা নামের মেয়েটা। আর কথা বাড়ালো না, হয়তো চাইলে ওনা কথা বাড়ালে। ধীর কণ্ঠে বলে উঠলো, আচ্ছা চলে যাও তুমি। মিতি, তুমি? বললাম না যাও, দেরি হলে ফ্লাইট মিস হবে। এগিয়ে এলে মিতিকে ধরার চেষ্টা করলো রাতুল। বাধা দিল মেয়েটা, যেতে বলল তাকে। দীর্ঘশ্বাস ছাড়লো রাতুল। মেয়েটা বড্ড জেদি, যেটা বলবে ঠিক তেমনটাই করবে। আর বাক্য ব্যয় করলো না রাতুল, সরে এলো খানিকটা। রুম ছেড়ে যাওয়ার উদ্যোগ হতে ফের থেমে গেল, তাকালো মিতির দিকে, বলল, 1 মাস অনেকটা সময় মিতি, এই 1 মাসের জন্য আমরা আলাদা। ভেবে সিদ্ধান্ত নিও ডিভোর্সের ব্যাপারে। নিশ্চুপ রইল মিতি, আর দাঁড়ালো না রাতুল। দরজার কাজটায় রাখা ল্যাগেজটা নিয়ে বেরিয়ে ফেলো। একবার পিছনে ফিরে তাকালো না পর্যন্ত। তাকালে দেখতে পেত অশ্রুসিক্ত বিচলিত হয়ে এক রমণীর মুখ। সেই অশ্রুসিক্ত চোখে হাজারো কথা বলে যাচ্ছে। আধা ঘন্টা মতো অতিক্রম হতে দরজা আটকানোর শব্দ হলো। সেই শব্দ মিতির কর্ণপাত হতেই ফুপিয়ে উঠল। ধীরে ধীরে কান্নার গতিবেগ ও শব্দ দুটোই বৃদ্ধি পেল। লাগেজ হাতে বেরিয়ে ডাইনিংয়ের রুমে এসে দাঁড়ালো মিতি। ঘুরে পুরো বাসাটা দেখতে লাগলো। বিড়বিড় করে দুবার বলল, আমার বাসা, আমার সংসার। গড়িয়ে পড়া অশ্রু গাল ও ওড়না দিয়ে মুছল মেয়েটা। ফের বলে উঠল, মায়ায় জড়াতে পারলেও আপন করতে পারলাম না, ধরে রাখতে পারলাম না আমার সংসারটা। আমার সংসার কিছুদিন পর অন্য কারো সংসারে রূপান্তরিত হবে। অশ্রুসিক্ত নয়নে বাসা থেকে বেরিয়ে এলো মিতি। রাতুল যাবার আধা ঘন্টা পর মিতি বাসা ছাড়লো সংসারে মায়া। আদৌ এই সংসারে মায়া ছাড়তে পারবে কিনা জানা নেই মিতির। জানা নেই তাদের ভবিষ্যৎ। রাতুলও জানতে পারল না মিতির চলে যাওয়া। তার দেশ ছাড়ার সাথে সাথে যে সংসারটাও ভাঙলো তা অজানাই রয়ে গেল রাতুলের। কানাডার বিলাসবহুল হোটেলের বিশাল রুম, এই হোটেলের রাতুলের অফিসের মিটিং, প্রেজেন্টেশন ও যাবতীয় কার্যক্রম, তাই এই হোটেলে উঠতে হয়েছে তাদের। রাতুল আর ঈশা পাশাপাশি 2টি রুম বুক করে নিয়েছে। নিজেদের রুমে ঢুকে ফ্রেশ হয়ে ঢুকছে রাতুল। রাত প্রায় অনেকটা। ফ্রেশ হতে খানিকটা সময় নিয়ে গোসল সেরে বেরিয়ে আসলো এক্কেবারে। রুমে আসতে দেখতে পেল ঈশা, ঠোঁটে ঝুলিয়ে আসতে মুচকে হাসি। রাতুলকে বের হতে দেখে এগিয়ে এলো ঈশা। ধীরে ধীরে অনেকটা কাছে চলে এলো। রাতুলের অনাবৃত্ত ভেজা গলায় দুহাত জড়িয়ে নিল। রাতুল তার কোমর আঁকড়ে ধরল দুহাতে। ঈশা বলল, তোমার এই হটনেস সেই কবেই তো ফেসে গেছি রাতুল। এভাবে সামনে এসে কি পুরোপুরি মালার প্ল্যান করছো? তুমি মরতে চাইলেও আমি মারতে রাজি আছি, আমি রাজি, ফিসফিসিয়ে বলল ঈশা। সহসায় হাতের বাঁধন দৃঢ় করল রাতুল। ইশারায় ওয়েস্টার্ন ড্রেসে অনাবৃত্ত পিঠে এক হাত বুলাতে লাগলো, অপর হাতে কোমর বাঁধন দৃঢ় করে মাঝের দূরত্ব ঘুচিয়ে দিল। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল একে অপরকে, মিলিয়ে দিল ঠোঁটে ঠোঁট। দুজনে মেতে উঠলেও চুম্বনকিত অতিক্রম হলো খানিকটা সময়। দুজন কেউ ছাড়ল না একে অপরকে, এবং গভীর চুম্বনে মর্ত সেখানেই এগিয়ে গেল বিছানায়। শুয়ে পড়ল দুজনে। ঈশার ঠোঁট ছেড়ে এবার নেমে এলো গলার রাতুল। ধীরে ধীরে ঈশার বক্ষ দেশে নিজের অস্তিত্ব জানান দিত, কিন্তু খুব একটা সুবিধা করতে পারল না। খানিকটা বিরক্ত হয়ে মাথা তুলল রাতুল, সামান্য উঠে বসলো। তারপর ঠিক নিজের মতো অনাবৃত্ত করতে লাগলো ঈশাকে। ধর পড়িয়ে বিছানা ছেড়ে উঠে বসলো মিতি। তীব্র গতিতে ছুটতে লাগলো হৃৎপিণ্ড। জোরে জোরে নিঃশ্বাস টেনে নিতে লাগলো। টপ টপ করে গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রুধারা। কি দেখলো এটা? স্বপ্ন নাকি কিছু অপ্রিয় সত্যি? স্বপ্ন কি এতটাই জীবন্ত হয়? উত্তর মিলাতে পারলো না মিতির। আর না হতে শান্ত পারল। পাশে টি টেবিল থেকে পানি ভর্তি গ্লাসটা খেয়ে নিল। এক ঢোক পান করে শুধু গলা ভিজিয়ে নিল মাত্র। তারপর সজোরে গ্লাসটা মেরে ছুঁড়ে মৃদু আর্তনাদ করে উঠল। দু হাতে মাথা চেপে চিৎকার করে কেঁদে উঠল। মধ্যরাতের অন্ধকারে চারিদিকে নিস্তব্ধতা হলে মিতির চিৎকারে রুমের 4 দেওয়ালের মাঝে বাড়ি খেয়ে বারবার ফিরে আসলো। 1.5 বছর সংসার, তাদের খুব সাধারণ জীবনযাপন। আর 5টা দাম্পত্যের মতোই ছিল তারা। হয়তো একটু বেশিই সুখে ছিল। তাই তো সুখের সংসার যেন হঠাৎ নজর লেগে গেল কারোর। সারাদিন অফিসের ব্যস্ততা মিতিকে কয় মাস দিতে লাগলো রাতুল। এক মুহূর্তে এসে অফিস আর অফিসের কাজগুলো সতীন বলে মনে
চড়তে লাগলো মিতির। এক দুই কথায় ঝামেলা করতে লাগলো রাতুলের সাথে। নিত্যদিনের ঝগড়া হতে লাগলো দুজনের মাঝে। হঠাৎ এই ভাঙনের সৃষ্টি যেন কিছুতেই মেনে নিতে পারছে না মিতি, মেনে নিতে পারছে না তার দেখা দুঃস্বপ্ন। স্বপ্নটাকে দুঃস্বপ্ন ভেবে কেটে দিতে চাইছে, কিন্তু মন চাইলেও মস্তিষ্ক যেন ভিন্ন কথা বলছে। শব্দে ফের মৃদু আর্তনাদ করে উঠল মিতি, চিৎকার করে বলে উঠল, আই হেট ইউ রাতুল, আই হেট ইউ। যতটা না ভালোবেসেছিলাম তার থেকে চেয়েও অধিক ঘৃণা করি তোমাকে। পারিবারিকভাবে রাতুল ও মিতির বিয়েটা হয়েছিল, খুব একটা বড়সড় নয়, বেশ সাধারণভাবে বিয়েটা হয়েছিল। মিতির পরিবার উচ্চবিত্ত হলেও রাতুলের পরিবার ছিল বেশ সাধারণ। ছোটোখাটো চাকরি, রাতুলের মা বাবা অসুস্থ বাবাকে নিয়ে বেশ সাধারণ জীবনযাপন করত। সিভিল ইঞ্জিনিয়ার শেষ করে প্রায় বছর দুয়েক ঘোরার পর একটা কোম্পানিতে চাকরি হয় তার। এই তো মাস ছয়েক হবে হয়তো। তার মাঝেই বাড়িতে বিয়ের কথাবার্তা ওঠে। এত তাড়াতাড়ি বিয়েটা করতে চায়নি রাতুল, কিন্তু অসুস্থ বাবা ও মামার অনুরোধে রাজি হয়েছিল। রাতুলের মামার বন্ধুর মেয়ে মিতি। রাতুলের মামা দারুণ রাতুলকে চেনেন মিতির বাবা। অসংখ্য গল্প শুনেছে রাতুলের, এক দুবার সাক্ষাৎ হয়েছে তাদের। যখনই শুনছে রাতুলের চাকরির ব্যাপারটা, তৎক্ষণাৎ তার মামাকে বিয়ের প্রস্তাব দিয়েই ফেলেছেন মিতির বাবা। এমন সুপাত্র কিছুতেই যেন হাতছাড়া করতে চাননি মিতির বাবা। মাহতাব শেখ রাজি হলেও ঘোর আপত্তি জানিয়েছিল মিতির মা ফাহমিদা খানম। এমন ছেলেও পরিবারে কিছুতেই মেয়ের বিয়ে দিতে রাজি নন, কিন্তু মাহতাব শেখের সিদ্ধান্তে চোখ মুখ খিচে রাজি হতে বাধ্য হন। প্রথম দেখায় একে অপরকে পছন্দ করে ফেলে রাতুল ও মিতি, রাজি হয়ে যায় বিয়েতে। তাদের সেই দেখাটা হওয়াটাও বেশ নাটকীয় ছিল। রাতুল সহ তার বাবা, মামা ও মামাতো ভাই এসেছিল মিতিকে দেখতে। ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করলে সেদিনে আংটি পরানো কাজ সম্পন্ন করবে বলে বড়রা সিদ্ধান্ত নিয়েছিল। দুই তলার বেশ বড়সড় মিতিদের বাসা, দোতলার পুরোটা জুড়েই থাকতো তাদের পরিবার। সিঁড়ি বেয়ে উপরে উঠতে রাতুলের ফোনে হঠাৎ কল আসে অফিস থেকে, সবাই ভেতরে যেতে বলে। এক্ষুনি আসছে বলেই সিঁড়িতে দাঁড়িয়ে ফোনে কথা বলে। এদিকে সবাই একসাথে ভেতরে আসতে দেখে রাতুলের মামাতো ভাই রাতুলকে ভেবে ভুল ধারণা পোষণ করে মিতি ও তার দুজন কাজিন। মিতিকে উদ্দেশ্য করে তার ফুফুতো বোন শুধু তুলি খানিকটা কপাল কুঁচকে বলে, মামা শেষমেশ এই লোকটাকে তোমার জন্য পছন্দ করেছে মিতু আপু? আমার তো ওনাকে দুলাভাই হিসেবে মানতে ইচ্ছা করছে না। তুমি বর হিসেবে এই বুড়ো লোকটাকে মেনে নিবে কিভাবে? তৎক্ষণাৎ তার মাথায় টোকা পড়ল। শব্দ করে মাথায় হাত বুলাতে বুলাতে মাথা ঘুরিয়ে নেয় নীতি। মেরেছে তার বড় বোন তুবা। বলে উঠল, তোর বয়স থেকে ওনাকে দেখছিস বলে বুড়ো মনে হচ্ছে। মিতির জন্য একদম ঠিক। এত সুন্দর একটা ছেলেকে বুড়ো বলে সম্বোধন করছিস, লজ্জা লাগে না? না, লজ্জা লাগছে না। আমি তো যা সর এখান থেকে, দেখতে হবে না তো, যার বর সে দেখে নিক। এই মিতি, ওর কথায় কান দিতে হবে না তোর। দুই বোনের কথায় হাসলো মিতি। পর্দার আড়াল থেকে আবারও দেখলো বাইরে দাঁড়িয়ে কথাবার্তা চালিয়ে যাওয়া লম্বা চওড়া সুদর্শন পুরুষটিকে। মিথ্যে নয় তুবার কথা, বয়সের দিক থেকে তুলির কাছে বুড়ো মনে হলেও তার সাথে ঠিক হবে আছে, শুধু মানিয়ে নিতে হবে। কিন্তু বিয়েতে রাজি হবে কি না তা এখনই ঠিক করতে পারল না। মনে মনে ভাবলো ছেলেটার সম্পর্কে কিছু তথ্য কালেক্ট করতে হবে। তার জন্য তুবা বা তুলির মাঝে কাউকে কাজে লাগাতে হবে। মিতির করা ভাবনার মাঝে যেন উপায়টা পেয়ে গেল। মেন দরজার ফটকে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখলো কাউকে। বেশ সাধারণ পোশাকে আশাকে, পিছনে ফিরে বেশ মনোযোগ সহকারে মোবাইলে কথা বলছে ছেলেটা। ছেলেটাকে দেখে ছেলেপক্ষ হতে আসা কাউকে মনে হলো মিতির কাছে। তুবা ও তুলি উদ্দেশ্য করে, এসব কথা ছাড়, ওই যে ছেলেটাকে দেখছিস ওকে আমার চাই। বলতে একবার দরজায় দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তো একবার মিতির পানে বড় বড় চোখ করে তাকালো তুলি আর তুবা। একসাথে সুর তুলে বলে উঠলো, ওই ছেলেটাকে চাই মানে? আরে আরে, চাই মানে চাই, কথা বলতে চাই। ওই ছেলেটার থেকে জানতে পারবো ওই বেটা সিভিল ইঞ্জিনিয়ারের সম্পর্কে। মিতির কথা হেসে ওঠে তুবা। বয়স কম হলো, ফ্যান্টাসি বেশি। এই যে 16-17 হবে। আর তুবা মাস চারেক ছোট মিতির। দুজনের সম্পর্ক বন্ধুত্ব সমতুল্য। পড়াশোনা চলাফেরা সেই ছোট থেকে একসাথে। দুজনে একসাথে তুলির দিকে তাকালো। মিতির কথা হেসে উঠল তুলি। বয়স তো তার ফ্যান্টাসি বেশি, এই তো 16-17 হবে। আর তুবা মাস চারেক ছোট মিতির। দুজনের সম্পর্কে বন্ধু সমতুল্য। পড়াশোনা চলাফেরা সে ছোট থেকে একসাথে। দুজনে একসাথে তুলির দিকে তাকালো। মিতি বলল, দাঁত কেলানো বন্ধ কর আর যা ছেলেটাকে কথায় কথায় এদিকে নিয়ে। আমি? হ্যাঁ তুই, যা যা বললাম তাই কর। আশ্চর্য, আমাকে টানছো কেন? তুবা বাবুকে বলো। আমাকে কেন বলবে? তুই ছোট, তো ছোটদের কাজ করবি। এখন যা, মিতি যা বললো কর। প্রতিবাদ করে বলে উঠল তুবা। বিরক্তি স্বরে বাধা দিতে লাগলো তুলি। মিতির হবু
বর হিসেবে ছেলেটাকে পছন্দ হয়নি তুলির। প্রথমেই যেন তার মনটা টুকরো টুকরো হয়ে গেছে। মিতির বিয়ে নিয়ে সমস্ত প্ল্যান ভেস্তে গেছে। সেখানে মিতি হবু বরের সম্পর্কে জানার জন্য কিছুতেই সাহায্য করবে না তাকে। দু বোন মিলে যখন তাকে ঠেলে পাঠাতে চাইলো তখন বেশ বিরক্ত স্বরে বলল, আমি কেন? তোর হবু বর সম্পর্কে জানতে তুমিই যাও না বাপু, বলে মিতিকে ঠেলে পাঠালো সামনে। আচমকা এমন হওয়ায় টাল সামলাতে না পেরে অনেকটা এগিয়ে এলো মিতি। পরনের শাড়িতে পা লেগে পড়তে পড়তে সামলে নিল নিজেকে। ছেলেটা মোবাইলে কথা বলা শেষ করে সবে ভেতরে এসে দাঁড়িয়েছে। তখনই সামনে দাঁড়িয়ে পড়ল মিতি। দুজনে মুখোমুখি। পর মুহূর্তে চোখাচোখি হয়ে গেল। পিছন ফিরে বোনদের দিকে একবার তাকালো মিতি। নেই তারা, হয়তো রুমে ঢুকে পড়েছে। আশেপাশে নজর বুলিয়ে দিল কেউ আসছে কিনা। সময় নষ্ট না করে এবার এগিয়ে এলো রাতুলের দিকে। চট করে তার হাত ধরে ফেললো, ফের টেনে নিয়ে যেতে লাগলো বাইরে। এদিকে হতভম্ব রাতুল। পাত্রী দেখতে এসে হঠাৎ অপরিচিত মেয়ের হাত ধরায় হতভম্ব হওয়াটাই স্বাভাবিক। আচমকা এমন হওয়ার বলার মতো কাউকে খুঁজে পেল না যেন। তবুও বলতে লাগলো, আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কে আপনি? উত্তর দেয় না মিতি। দরজার বাইরে সিঁড়ির কাছে এনে দাঁড় করে রাতুলকে। ছেড়ে দেয় হাত। রাতুল ফের বলে ওঠে, আশ্চর্য, কে আপনি? এভাবে টেনে নিয়ে আসলেন কেন আমাকে? তার আগে বলেন, ওই ছেলেটা আপনার কি হয়? কোন ছেলে? কার কথা বলছেন আপনি? কার কথা আবার বলছি? ওই যে ভেতরে যে ছেলেটা গেল, উনি, যার জন্য মেয়ে। ও, ও তো আমার ভাই। তাহলে আমি আপনার ভাবি। এবার বলেন আপনার ভাই সম্পর্কে। বেটা সিভিল ইঞ্জিনিয়ার, কেমন? আমি জানি তাকে। চকিত গলায় কুঁচকে ফেলল রাতুল। কি বলছে বেটা? মাথা টাথা ঠিক আছে তো? তার ভাবি মানে? সৈকত ভাই যে সেই বছরখানেক আগে গিয়ে বিয়ে করছে। বিয়ে না করে হয়তো গার্লফ্রেন্ড ভাবতে পারতো। আবার সিভিল ইঞ্জিনিয়ার বলে কী বোঝাতে চাইছে? ভাবনায় আনা এতগুলো প্রশ্নের উত্তরে আশায় উঠল। মানে কি বলতে চাইছেন আপনি? আরে ভাই, বুঝতে পারছেন না? যার জন্য পাত্রী দেখতে আসছেন তার কথাই তো আমি বলছি। ওই যে আমি, আমাকে তো দেখতে এসেছেন। আপনি পাত্রী? মাহতাব আঙ্কেলের মেয়ে? খানিকটা অবাকের সুরে জিজ্ঞাসা করলো রাতুল। মাথা ঝাঁকালো মিতি। হ্যাঁ বলল। এবার যেন সবটা বুঝতে পারলো রাতুল। ঠোঁটে ফুটে উঠল হাসি। মিতি বলল, এবার ওনার সম্পর্কে? কি যেন নাম? রাতুল মাহমুদ। ও হ্যাঁ, রাতুল। সে যাই হোক, নাম দিয়ে কাজ নেই। আমার তো ওই বেটাকে দিয়ে কাজ, ওই ইঞ্জিনিয়ারের গার্লফ্রেন্ডগুলোকে নিয়ে কাজ। রাতুল হাসলো, তবে বুঝতে দিল না মিতিকে। জিজ্ঞাসা করলো, আর আর কোথায় যায়, কি করে, কতগুলো গার্লফ্রেন্ড সামলায়? আপাতত এগুলো জানতে। এই ধরুন, বাসা থেকে অফিস, অফিস থেকে পার্কে বা হোটেলে যায়, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করে। হোটেলে কেন যায় বুঝতেই তো পারছেন। আর গার্লফ্রেন্ড তার আছে মাত্র 4টে। কপাল কুঁচকে ফেলল মিতি। ছেলেটার কথা বিশ্বাসের চেয়েও বিশ্বাসযোগ্য হলো না। তার বাবার প্রায় রাতুলের কথাই বাসায় বলতো। তাদের বিয়ের পর বলার পর অধিক হয়ে উঠেছিল রাতুলকে নিয়ে আলোচনা। বাবা কথায় কথায় এমন মনে হয়নি ছেলেটাকে। তার চেয়ে বড় কথা, বাবার প্রতি আস্থা তার। তাই সে মাহতাব সাহেব বলার সাথে সাথে রাজি হয়ে বিয়েতে। মিতি বলল, রাতুল না আপনার ভাই? ওনার সম্পর্কে এসব কথা কিভাবে বলছেন আপনি? এবার খানিকটা শব্দ করে হাসে রাতুল। বলে, ভাইয়ের সম্পর্কে বলতে না পারলে নিজের সম্পর্কে বলতে তো দ্বিধা নেই। মানে? মানে ওই যে বললেন না, পাত্রী দেখতে এসেছি আমার জন্য। আপনার ভাষ্যমতে বেটা সিভিল ইঞ্জিনিয়ার। চমকে উঠল মিতি। বড় বড় চোখ করে তাকায় রাতুলের পানে। বাধা বাধা স্বরে বলতে লাগলো, আপনি? রাতুল মাহমুদ আপনার হবু বর। আর দাঁড়ায়নি মিতি, ছুটে চলে যায় ভিতরে। সেদিকে চলে যাওয়ায় মুচকি হাসে রাতুল। বিড়বিড় করে বলে ওঠায়, মাইমুনাম শেখ মিতি, বিয়ে তো আমি তোমাকেই করছি রাতুল। কেউ নাম ধরে ডাকতে ঘোর কাটে রাতুলের। বেরিয়ে আসে নিজ ভাবনা থেকে। পিছনে ফিরে তাকায়। ঈশা দাঁড়িয়ে আছে। তাকে দেখে মুচকি হাসে। ঈশা মিটিমিটি হাসি ফিরিয়ে দেয় তাকে। বলে, কি বেশ হ্যাপি হ্যাপি লাগছে? ব্যাপার কি? তেমন কিছু না। তেমন কিছু না বললেই তো আর মানছি না। কিছু তো একটা হয়েছে বলে একটু থামলো ঈশা। সেকেন্ডের মতো সময় নিয়ে বলল, ও হো, আমি তো ভুলেই গেছি। নিশ্চয়ই মিতির জন্য কথা হয়েছে ওর সাথে। হাসলো রাতুল। হ্যাঁ, তার হ্যাপি হওয়ার কারণটাই মিতি। এই যে মিতির সাথে দেখা হওয়ার প্রথম দিনের ভাবনায় এলো, মুহূর্তে হাসি ফুটে উঠলো তার ঠোঁটে। রাতুল কিছু না বললেও বুঝে গেল ঈশা। ঠোঁটের যেন হাসির প্রস্থান। তো বলে উঠলো, তো ম্যাডাম সারপ্রাইজটা পেয়ে অনুভূতি কেমন? দেওয়া হয়নি। বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠলো রাতুল। কপাল কুঁচকে ফেললো ঈশা। বলল, দেওয়া হয়নি মানে? মিতি, সারপ্রাইজটা দেওনি তুমি? সেই সুযোগটা পাইনি। আই আর আই লাভ ইউ? খানিকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো ঈশা। রাতুল আগের ভঙ্গিতে মাথা ঝাঁকিয়ে বলল, না বলল। ব্যাপক বিরক্ত হলো ঈশা। কিছু রাগ রাগ কণ্ঠে বলে উঠল, ছি রাতুল, তুমি কি পুরুষ মানুষ? বিয়ের 1.5 বছর অতিক্রম হলো, অথচ বউকে ভালোবাসি বলতে পারলা না? ঈশা বলা কথাটায় খানিকটা শব্দ করে হাসলো রাতুল। সেই হাসি যেন ঈশার রাগ খানিকটা বাড়িয়ে দিল। ফের বলে উঠল, অপদার্থ, তো আমাকে কি তৃতীয় লিঙ্গের মানুষ বলে মনে হচ্ছে? বলে হো হো করে হেসে উঠল রাতুল। ঈশার কথা বলার ভঙ্গিতে যেন ব্যাপক মজা পেয়েছে সে। সাথে সাথে বলা
মেয়েটা বলা কথাটা রাতুলের কথায় ফের কপাল কুঁচকে ফেলল ঈশা। বিরক্ত নিয়ে বলল, সেই তো মিতির থেকে জানতে হবে, দেশে গেলে জেনে নিব, কেমন? বললে একটু আগে মেয়েটা সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলে উঠল, এসব ছাড়ো, এখন বলো মিতিকে সারপ্রাইজটা দাওনি কেন? বললাম তো সুযোগটা পাইনি। সারাক্ষণ এত কাজের মধ্যে থাকলে সুযোগটা পাবে কখন? আমি হলে সংসারটা তো করতেই চাইতাম না, সেও চায় না। কথাটা বেশ ধীর কণ্ঠে বলে রাতুল শুনতে পায় না ঈশা জিজ্ঞাসা করে, কি বললে? কিছু না। রাতুল তুমি শেষ করতে পারলো না ঈশা, কথার মাঝে থেমে যেতে হলো তাকে। মোবাইলের রিংটন মোবাইলের স্ক্রিনে এক নজর বুলিয়ে ইশারা করলো রাতুলকে। রাতুল কিছু একটা বুঝতে পেরে যেতে বলল তাকে, আর না দাঁড়িয়ে চলে গেল ঈশা। সুপ্ত নিঃশ্বাস ছাড়ল রাতুল। রাতের প্রায় 11টা বাজে, বাংলাদেশে এখন 9টা হবে। ভাবলো মিতিকে একটা কল দিবে, কথা বলা প্রয়োজন, মেয়েটা মনে কি চলছে তা জানা প্রয়োজন। হঠাৎ করে তো সংসারে ইতি টানতে পারে না, ভাবুক সে, সময় নিক। তবুও যেন ডিভোর্স নামক শব্দটা মাথা থেকে ঝেড়ে ফেলে। নিজের করার ভাবনার মাঝে কল দিয়ে ফেললো মিতিকে, পরপর দুবার ঢুকলো, কিন্তু রিসিভ হলো না। বোধহয় মোবাইল আশেপাশে নেই মেয়েটা, একা বাসায় কি করছে কে জানে। দীর্ঘশ্বাস ফেলে বিছানায় মাথা এলিয়ে দিল রাতুল। ঘুমানোর প্রয়োজন, সকাল হলে ছুটতে হবে বিল্ডিংয়ের সাইডে প্রজেক্টের কাছে। তবুও যেন ডুবে যাওয়া নরম বালিশে মাথা এলিয়ে ভাবতে লাগলো মিতির সাথে প্রথম সাক্ষাৎ হওয়ার সেই মুহূর্ত। মিতিকে রাতুলের বাবা মামা আগেই দেখেছিল বলে আলাদাভাবে দেখেনি, প্রয়োজন বোধ করে নেই তেনারা। শুধু ছেলে মেয়ে একে অপরকে দেখেই জানে, সেটা প্রাধান্য দিয়েছে। জুট চাচ্ছে কথা বলার পর আলাদাভাবে কথা বলার জন্য পাঠানো হয় রাতুলকে মিতির রুমে ঢুকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রাতুল। বলে উঠল, বাহ, তোমার রুমটা বেশ সাজানো গোছানো, নাকি আমি আসবো জেনে এমন সাজিয়ে গুজে রেখেছো? শেষ কথাটা ঠোঁটে ঝুলিয়ে বলল রাতুল। একটু থেমে ফের বলে উঠল, তুমি করে বললাম বলে মাইন্ড করলো না। তো এবার বলো, কি জানতে চাও আমার সম্পর্কে? বলে একটু থামলো রাতুল, সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলল, কোথায় যাই, কি করি, কয়টা গার্লফ্রেন্ড আছে, এটাই তো? বলে হাসলো রাতুল। লজ্জা পেল মিতি। তখন কি বলতে কি ফেলেছ? বলেছে তো বলেছ, আর সেটাও রাতুলের সামনে। নিজের পক্ষে সাপাই গাইতে বলল মিতি। বলতে চাইল না মানে, বাবা তো সবসময় আপনার কথা বলতো, তাই তো জানতে চাইলাম আপনার ব্যক্তিত্ব সম্পর্কে। তাই বুঝলাম, কিন্তু তার জন্য তো আমার সাথে থাকতে হবে, মানে সময় কাটাতে হবে আর কি। নিশ্চুপ রইল মিতি, মুখ ফুটে বলল না কিছু। রাতুল ফের বলল, আর গার্লফ্রেন্ড? সে 2-4টা করে সবারই থাকে, আমার তো এই 3টা 4টা 5টা আছে। বাবা কিন্তু আপনাকে নিয়ে বেশ আলোচনায় বাসায় গল্প করতো আপনাকে নিয়ে। তাহলে কি আমি লেট করে ফেললাম কিসে? এই যে তোমাকে বউ করে নিয়ে আসতে। অজান্তে মিতির ঠোঁটে হাসি ফুটে উঠল, লজ্জাও পেল খানিকটা। নিজেকে স্থিত করে বলল, এখনও বিয়েটা হয়নি মিস্টার? হয়নি, হয়ে যাবে। সেটা তো আমার পজিটিভ উত্তরের উপর ডিপেন্ড করছে। উত্তর নেগেটিভ আসার কারণ? পছন্দ হয়নি আমাকে। দেখতে সুন্দর, স্মার্ট, ওয়েল সেটেল, পছন্দ হবে না কেন? যে কারোই পছন্দ হয়ে যাবে। মিতির কথা হাসলো রাতুল। মেয়েটা কথা বলতে জানে, কথায় কথায় ফাঁসাতে জানে। ঠোঁটের হাসিটা বিস্তৃত করে বলে উঠল, হাজবেন্ড করার মতো পছন্দ করা যাবে না। যাবে না? যাবে না? তবে জীবনসঙ্গী করার মতো পছন্দ করা যায়। ফের হাসলো রাতুল। খানিকটা এগিয়ে এসে মিতির কাছে ঘুচিয়ে দিল দূরত্ব। বলে উঠল, আমি কিন্তু মানুষটা বেশ সাধারণ ও অসাধারণ বানিয়ে নিব। খুব ছোট্ট সংসার হবে কিন্তু আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে, মানিয়ে নিব। তাহলে বিয়ের তারিখ কি এ মাসেই করবো? খানিকটা লজ্জা পেল মিতি, দূরে সরে দাঁড়ালো রাতুলের থেকে। রাতুল হাসলো শুধু, একটু সময় নিয়ে বলল, কালকে বের হই আমরা, ওই ঘণ্টাখানিকের জন্য। কেন? আমাকে জানার জন্য। মিতি হেসেছিল শুধু, সায় জানিয়ে তার হাসিতে। রাতুল না করতে পারেনি, মিতি সাধ্য হয়নি। ছেলেটাকে এর আগে কখনো দেখেনি মিতি, কিন্তু বাবার মুখে শুনেছে অসংখ্য গল্প। সুযোগ পেলে মাহতা সাহেব মেঘের সামনে রাতুলকে মেলে ধরতেন, বলতেন ছেলেটার নানান কথা। বাবার মুখে যে খানিকটা বুঝে গিয়েছিল রাতুলের সম্পর্কে। আজ দেখা হওয়ার কথা বলার পর যেন বাবার কথা অক্ষরে অক্ষরে মিলছে। ছেলেটা সাধারণ, একেবারে সাধারণ। প্রথম থেকে সেই সাধারণ মানুষকে যেন বেশ মনে ধরল মিতির। সেদিন দুজনের ঘরোয়াভাবে এনগেজমেন্ট হয়। পরদিন রাতুলের কথা রাখতে বের হয় মিতি। অনেকটা সময় দুজনে একসাথে কাটায়। সবই গোসল ছেড়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে মিতি। চুল মুছতে মুছতে নজরে পড়ে থাকা বিছানায় থাকা মোবাইলের দিকে কিছুটা সময় ভেবে হাতে নিল। মুহূর্তে কপাল কুঁচকে গেল স্ক্রিনে জলজল করা নাম্বারটার দিকে তাকিয়ে। দেখে তো মনে হচ্ছে দেশের বাইরের নাম্বার, কিন্তু বাইরের দেশ থেকে তাকে কে কল করবে? কথার ভাবনায় আনলো, আমলে নিল না, পাত্তাও দিল না খুব একটা। রাখতে নিল মোবাইলটা, কিন্তু রাখবো না। রাতুলকে কল করতে হবে, কথা বলতে হবে তার সাথে। ছেলেটা সেই যে পরশুদিন আগে তাকে বাবার বাসায় দিয়ে গেল, অথচ এখনও নিতে আসলো না। কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে বউকে ভুলে গেছে। তার সাথে ভেবে নিয়েছে বাসায় যাবে সে। নিজের করা ভাবনার মাঝে কল দিয়ে ফেললো রাতুলের নাম্বারে, কিন্তু বন্ধ দেখাচ্ছে।
পরপর দুবার কল করে বন্ধ পেল। খানিকটা অবাক হলো মিতি। রাতুলের নাম্বার বন্ধ, সচরাচর মোবাইল বন্ধ রাখে না ছেলেটা, তবে কি চার্জ নেই? এবার সামনের দিকে খেয়াল হলো তার, 9টা পেরিয়ে 10টার ঘড়ির কাঁটা। রাতুল বোধহয় অফিসে চলে গেছে। কোনো কারণে বন্ধ করে ফেলেছে নিজের সেলফোন। সেদিকে আর মাথা ঘামাতে চাইল না মিতি। বিছানায় রেখে নিজের কাছে মত্ত হলো। খুব কম বয়সে রেডি হয়ে একেবারে লেগেজ হাতে বেরিয়ে ছেড়ে এলো মিতি। তাকে দেখে ফাহমিদা খান বেশ অবাকের রেশ নিয়ে তিনি বলে উঠল, কী ব্যাপার, লাগেজ হাতে বের হয়েছে কেন? কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছি মা। রাতুল বোধহয় ব্যস্ত আছে, আসতে পারবে না, ওর ফোনটা বন্ধ পাচ্ছি। অবাক হলেন ফাহমিদা খান, কপাল কুঁচকে তাকালেন মেয়ের দিকে। বললেন, বাসায় যাবে মানে? তুমি না রাতুল আসলে? বাসায় যাব মানে আমার বাসায় যাব। আর বললাম তো রাতুল হয়তো ব্যস্ত আছে, আসতে পারবে না। তাছাড়া তোমার তো ওকে পছন্দ নয় খুব একটা, ও আসলেই বাকি। মেয়েটার কথায় প্রতি উত্তরে কিছু বলতে চাইল না ফাহমিদা খান, কিন্তু তাকে থামিয়ে দিয়ে মিতি, বাসায় গিয়ে জানাবো আমি, আর হ্যাঁ বাবা আসলে জানিয়ে দিও। বলে আর দৌড়ালো না মেয়েটা, লাগেজ হাতে বাসা থেকে বেরিয়ে গেল। চুপ করে দাঁড়িয়ে রইলেন ফাহমিদা খান। বাবা মেয়ের কথার জেদের কাছে যেন তার কোনো কথাই চলে না, ঠিক যেটা বলবে তেমনটাই হওয়া যায় ভেবেই যেন সুপ্ত নিঃশ্বাস ছাড়লেন ফাহমিদা খানম। মিথ্যে নয় মিতির কথাগুলো, রাতুলকে তিনি এখনও মন থেকে খুব একটা পছন্দ করতেন না। কিন্তু কেন, জানা নেই তার উত্তর। হয়তো খুব সচ্ছল পরিবার হওয়ার কারণে একমাত্র মেয়ে এমন ছেলের সাথে কেই বা বিয়ে দিতে চায় যার পরিবার গ্রাম থেকে উঠে এসেছে। মেয়ের বিয়ের আগে ভেবেছিল মিতি হয়তো ছেলেটাকে দেখা মাত্র না করে দিবে, রাজি হবে না বিয়েতে। কিন্তু তার ভাবনাকে ছাড়িয়ে রাজি হয়ে যায় মেয়েটা। তাদের বিয়ে 1.5 বছরও মিতির মুখে রাতুলের কোনো অভিযোগ শুনে নেই তিনি। শুনলেও এখনও তিনি মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবেন বলে ভেবে রেখেছেন। হাতের লাগেজটা টানতে টানতে একটা পার্কের সামনে এসে দাঁড়ালো মিতি। মূলত এখান থেকে সিএনজিতে উঠতে হবে, কিন্তু উঠল না। ছোট্ট গেট দিয়ে পার্কের ভিতরে ঢুকলো। বিশাল বড় পার্ক, অসংখ্য মানুষের আনাগোনা। কড়া রোদের এই সময়টিতে যেন লোকসংখ্যা কম নয়। চারদিকে একবার চোখ বুলালো মিতি। মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে। প্রায় অনেকটা সময় থেকে বারংবার মস্তিষ্কে উকি দিচ্ছে বাসা থেকে চলে এসেছে সে, কিন্তু কেন তার উত্তর খুঁজে পাচ্ছে না। এক হাতে লাগেজটা শক্ত করে চেপে ধরে অপর হাতে মাথা চেপে ধরলো। হঠাৎ ঝাপসা হয়ে চোখের সামনে পড়লো, পড়ে যেতে নিল, কিন্তু পড়ল না। দুটো বলিষ্ঠ হাত এসে তাকে ধরে ফেললো। কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে খুলে চোখ মেলল। চোখে দৃশ্যমান হলো এক অপরিচিত পুরুষের মুখ। নিজেকে শক্ত করলো মেয়েটা, সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার আগে সেই বলিষ্ঠ হাতের অপরিচিত মানবটা তাকে বসিয়ে দিল একটা বেঞ্চে, এগিয়ে দিল একটা পানির বোতল। ঢকঢক করে তা পান করলো মিতি। খানিকটা স্বাভাবিক করলো নিজেকে। ফের অপরিচিত সেই মানুষটার দিকে প্রশ্ন ছুড়ে দিল, কে আপনি? ফাহাদ খন্দকার। ছোট ছোট চোখ করে পাশে বসা ছেলেটার দিকে তাকালো মিতি। ফাহাদ। পরপর দুবার উচ্চারণ করলো নামটা, কিন্তু কেন জানি না বেশ পরিচিত হলো মনে। আদতে কি না বুঝতে পারলো না, আর না মনে করতে পারলো। কৃতজ্ঞতা জানিয়ে বললো, থ্যাংক ইউ। আপনি না থাকলে। আরে এভাবে বলছেন কেন? এটা তো আমার কর্তব্য। তবুও এভাবে হঠাৎ? ইটস ওকে, আপনাকে বেশ উইক দেখাচ্ছে, আর খাবেন? বলে হাতের ইশারায় পানির বোতলটা ইশারা করলো ছেলেটা। এগিয়ে গিয়ে দিল সামান্য। মাথা ঝাঁকিয়ে না বোঝালো মিতি। বলল, না না ঠিক আছে, আর লাগবে না। আচ্ছা বেশ। তো এভাবে লাগেজ হাতে পার্কে কী করছেন? বাসা থেকে পালিয়ে এসেছেন বুঝি? আশ্চর্য, বাসা থেকে পালাবো কেন আমি তো। কথাটা সমাপ্ত না করে থেমে গেল মিতি। তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারলো না। সত্যিই তো সে পার্কে কী করছে? তার তো বাসায় যাবার কথা। মনে করার চেষ্টা করলো, কিন্তু আশ্চর্যভাবে কিছুই মনে করতে পারলো না। নিশ্চুপ রইল। কথা কাটিয়ে প্রসঙ্গ বদলানোর চেষ্টা করলো। ফাহাদ বলল, আচ্ছা বেশ, আপনার বাসার ঠিকানা বলে দেন, আমি পৌঁছে দিচ্ছি। না না, এর কোনো প্রয়োজন নেই। দেখুন, আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি ঠিক আছেন। চলুন আমি পৌঁছে দিচ্ছি। বলে উঠে দাঁড়ালো ফাহাদ। হাতে নিল মিতির লাগেজটা। আবারও বারণ করলো মিতি, কিন্তু তার কথাগুলো কানেই নিল না ছেলেটা। উপায় না পেয়ে বাধ্য হয়ে যেতে হলো ফাহাদের সাথে। বাসায় যাবে বলেছিলে না, চলে এলে যে। বাসায় যাব মানে? কোন বাসায় যাবার কথা বলছো মা? মেয়ের কথায় জবাব দিলেন না মা ফাহমিদা খানম। আগাগোড়া পরখ করলেন। ঘণ্টাখানেক আগে বেরিয়ে গেল মেয়েটা বাসায় যাবে বলে, কিন্তু এখন ফিরে এসে বলছে কোন বাসায় যাবার কথা। কপাল কুঁচকে ফেললো ফাহমিদা খানম। বললেন, বোঝাতে পারবো না। কোন বাসায় যাবার কথা বলছি? তোমার ভাষ্যমতে তোমার নিজের বাসা। ফিরে এলে কেন? সত্যি করে বলো তো, রাতুলের সাথে কি হয়েছে? মায়ের কথাগুলো একে একে সাজিয়ে ফেললো মিতি। হ্যাঁ, এবার মনে পড়ছে। সে তো রাতুলের সাথে ঝগড়া করে বাসা ছেড়েছে। রাতুল কানাডা চলে গেছে, আর সে এখানে এসেছে। আসার পর বাবা মাকে মুখ ফুটে কিছুই বলতে পারেনি। ভেবেছিল একটু সময় নিয়ে সবটা বলবে, কিন্তু কোনো কারণে বলার সুযোগ হয়ে ওঠেনি। ডিভোর্সের কথাটাও বলতে পারেনি বাবা মাকে। সিদ্ধান্ত নিলে এবার সবটা বলবে। কিছু বলতে নিলে
তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিল ফাহমিদা খানম। মায়ের মন মেয়েকে দেখে ঠিক লাগছে না। তার বলে উঠলেন, তুমি কি আদৌ বাসায় ফিরেছিলে মিতি, নাকি কোথায় গিয়েছিলে? সত্যি করে বলো তো। মা, আমি আসলে পার্কে ছিলাম। কিন্তু কিভাবে ওখানে? আমি তো এই বাসায় ফিরতে চাইনি। পার্কে কেন? পার্কে কেন? বাসায় যাবে বলে বেরিয়েছিলে, ওখানে কেন? থামলেন ফাহমিদা খানম। কিছু একটা ভেবে কপাল কুঁচকে ফেললেন। কয়েক সেকেন্ডের মতো সময় নিয়ে ফের বললেন, 1 মিনিট, বাসায় ফিরতে চাওনি মানে? এবার ভনিতা না করল মিতু। মাথা নিচু করে ফেললো, ছলছল করে উঠল চোখ দুটো। মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, মা, আমি ডিভোর্স চাই, রাতুলের সাথে আর সংসার করতে চাই না। নিস্তুপ রইলেন ফাহমিদা খানম। সহায় বলতে পারলেন না মুখ ফুটে কিছু। রাতুলের থেকে ডিভোর্স চাই মেয়েটা? কিন্তু কেন? কথাটা যেন তিনি বুঝে উঠতে পারছেন না। এসব কি বলছে মিতি? রাতুলের থেকে ডিভোর্স চাও মানে? মাহতাব শেখের কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকালো মা মেয়ে দুজনেই। সবে ফিরছেন মাহতাব শেখ। বাসার মেন দরজা খোলা দেখে খানিকটা অবাক হয়েছিলেন। দরজার কাছে দাঁড়িয়ে আছে ফাহমিদা খানমকে হাঁক ছেড়ে ডাকার উদ্যোগ হতেই কর্ণপাত হয় মিতির বলা কথাটা। মিতির মুখে ডিভোর্সের চেয়ে রাতুলের সাথে সংসার করতে পারবো না কথাটা শুনতে চমকে যায়। ভিতরে ঢুকে মাহতাব শেখকে জড়িয়ে ধরে মিতি ফুপিয়ে কেঁদে ওঠে। আবার আদরের মেয়েকে তিনি সম্পর্কটা বেশ স্বাভাবিক। মাকে কোনো কথা বলতে না পারলে বাবাকে তো নির্দ্বিধায় বলে ফেলে মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন তিনি। ঠিক কী হয়েছে রাতুলের সাথে জানতে চান। ফুপিয়ে কাঁদে মিতি, ধরা গলায় বলে, বাবা, আমি ডিভোর্স চাই। রাতুলের সাথে থাকতে চায় না, সংসার করতে চায় না ও আমার সাথে। মিতি, শান্ত হও। তারপর বাবাকে সবটা খুলে বলে, কি হয়েছে, কেমন? ও আমাকে ঠকিয়েছে বাবা, আমাকে ঠকিয়েছে। আই হেট হিম। বললাম তো, শান্ত হ, তারপর সবটা বলো। বলে মিতিকে সহ সোফায় বসে পড়লেন মাহতাব সাহেব। ফাহমিদা খানম ইশারায় পানি আনতে বললেন। তিনি পানি এনে মিতিকে খাইয়ে দিলেন। খানিকটা শান্ত হয়ে আসলো মিতি। কান্নার বেগ কমে গেল। এবার শান্ত কণ্ঠে মাহতাব সাহেব জিজ্ঞাসা করলেন, কী হয়েছে? বাবা মায়ের দিকে একবার চাইল মিতি। ধীর কণ্ঠে বলে উঠল, রাতুলের অ্যাফেয়ার চলছে বাবা, ওর কলিগ ঈশার সাথে। চমকে উঠে মেয়ের মুখে তাকালো মাহতাব সাহেব। রাতুলের অ্যাফেয়ার চলছে, কথাটা তিনি বেশ ভড়কে গেলেন। ফাহমিদা খানম ঠিক একইভাবে চমকে গেলেন। গত 1.5 বছরে একটা আদর্শবান ছেলে হিসেবে রাতুলকে জেনে এসেছেন তিনি। হঠাৎ মেয়ের মুখে রাতুলের অ্যাফেয়ারের কথা শুনে কপাল কুঁচকে ফেললেন। বিস্ময় নিয়ে মাহতাব শেখ মিতিকে জিজ্ঞাসা করলেন, এসব কি বলছো মা, রাতুলের অ্যাফেয়ার? কিন্তু রাতুল তো। সত্যি বলছি বাবা, গত 1 মাস থেকে আমার সন্দেহ হতো, খানিকটা আন্দাজ করতে পেরেছিলাম। আর সেদিন কি বলো? ওরা একসাথে বেশ সময় কাটায়। সেটা তো স্বাভাবিক মা, ওরা একই অফিসে কাজ করে, বিভিন্ন কাজে বাইরে যেতে হয়, সময় কাটাতে তো হবে। আমি বুঝতে পারছি না বাবা, ওরা বেশ ঘনিষ্ঠভাবে, আমি মুখেও আনতে পারছি না। খানিকটা জোরে কথাগুলো বলে উঠল মিতি, ফুপিয়ে কেঁদে উঠল আবার। এদিকে হতভম্ব হয়ে বসে আছে মাহতাব সাহেব। মেয়ের কথাগুলো মিলিয়ে দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার আর চুপ থাকতে পারল না ফাহমিদা খানম। রাগ রাগ কণ্ঠে বলে উঠল, আমার তো আগের থেকে ওই ছেলেটাকে পছন্দ নয়। কত করে বলেছিলাম, তখন তো আমার কথা শুনলে না। এবার দেখো, গেল তো মেয়ের সংসার ভেঙে। ফাহমিদা, চুপ করো তো, শুন ওর কথা আমাকে। চুপ হলেন না ফাহমিদা খানম। বলতে চাইলেন রাতুলের বিরুদ্ধে নানান কথা। ফের ধমক দিয়ে থামিয়ে দিলেন মাহতাব। মেয়েকে শুধালেন যে কিভাবে এত কিছু জানতে পারলে। সামান্য একদম মিতি একদম লাগলো গত 2-1 মাসে তাদের সংসার জীবনের সেই ঘটনাগুলো। অফিস থেকে শেষে বেশ রাত করে বাসায় ফিরতে হলো রাতুলের। অভিযোগ তুলল না মিতি, বরং অপেক্ষা করলো রাতুলের জন্য। বাসায় ফিরে হাসি মুখে ফ্রেশ হতে লাগলো। একসাথে খেতে বসলো। এভাবেই গত 1 বছর একে অপরের সাথে মানিয়ে নিচ্ছে দুজনে। বিয়ের পর তাদের সংসার জীবন বেশ সহজ ছিল বলা চলে। তার কারণটা হয়তো বিয়ের আগে একে অপরকে খানিকটা বুঝতে পেরেছিল। মিতিও বেশ স্বাভাবিকভাবে নিজেকে মানিয়ে নিয়েছিল সংসারে। রাতুলের জীবন, তাদের বিয়ের মাসখানেক পর রাতুলের বাবা মা গ্রামে চলে যান। দুজনে বেশ ছোট ও সাধারণ সংসার ছিল বলা চলে। একে অপরকে ভালোবাসি বলা হয়নি কখনো, কিন্তু দায়িত্ব ও সম্মান ছিল আকাশকুসুম। এভাবে সপ্তাহখানেক চলার পর অফিসের শেষে রাতুল বাসার ফেরার পর নিত্যদিন রুটিন হয়ে দাঁড়ালো। তখনই হঠাৎ একদিন অভিযোগ করে বসলো মিতি। সেদিন অফিসের প্রচুর কাজের চাপ বলে চালিয়ে দিল রাতুল। মিতি বলল, অফিসের প্রচুর কাজের চাপ মিতি, নতুন প্রজেক্ট পেয়েছি, সেটাতে সময় দিতে হচ্ছে। তুমি কি একাই কাজ করো অফিসে যে তোমাকে এই প্রজেক্ট সামলাতে হচ্ছে? বলতে পারো আমার আন্ডারে কাজ করছে কয়েকজন। বলে একটু থামলো রাতুল, একটু সময় নিয়ে। জানো মিতি, এই বিল্ডিংয়ের প্রজেক্টটা ঠিকঠাক প্রেজেন্টেশন করতে পারলে আমার প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। এরপর আমি তুমি একান্তে কিছু মুহূর্ত। আর বলে মিতিকে নিয়ে দুষ্টুমিতে মেতে উঠলো রাতুল। তাকে বাধা দিয়ে মিতি বলে, ছাড়ো তো, ঘুমাতে দাও। থামে না রাতুল, বরং দুষ্টুমির মাত্রা বাড়িয়ে দেয়, দূরত্ব ঘুচিয়ে টেনে নেয় মেয়েটাকে। রাতুল অবাধ্যর হাত দুটো মিতির শরীরে খেলা করতে থাকে, ছেড়ে দিতে শুরু করে মিতির শরীর। তবুও বৃথা চেষ্টা চালিয়ে যায় রাতুলকে থামানো। থামে না রাতুল, বরং হেসে ওঠে। হাতের পরিবর্তন পর অধর ছুঁয়ে সর্বাঙ্গ স্পর্শ করতে থাকে। বলে উঠলে, তুমি আপাতত ঘুমকে ছাড়ো, বরের সারাদিনের ক্লান্ত দূর করো।
সময় অতিক্রম হয়ে কেটে যায় আরও সপ্তাহখানেক। স্বাভাবিক থাকলেও যেন অস্বাভাবিক পর্যায়ে চলে তাদের সংসার। তাদের সংসার নয়, তাদের মিতির সঙ্গে রাতুলের আচরণ। বেশ ভালোভাবে রাতুলকে লক্ষ্য করে মিতি, নজরে আনে। 24 ঘন্টা অধিকাংশ সময় অফিসের বাইরে বাইরে কাটিয়ে দেয় রাতুল। মিতির জন্য থাকে শুধু রাতের ওই সময়টুকু, সেটাও নিজের দৈহিক চাহিদায় মিটিয়ে নেয় রাতুল। কোনো রাতে মোবাইল আর ল্যাপটপ নিয়ে রাত কাটিয়ে দেয়। মাঝে মাঝে গভীর বেজে ওঠে রাতুলের মোবাইলের রিংটন, আর সেটা তাদের একান্ত মুহূর্তের সময়। ভুলক্রমে মিতি রিসিভ করতেই ভেসে ওঠে নারী কণ্ঠ। চমকায় মিতি, বিস্ময় নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। রাতুল মোবাইল তার হাত থেকে নিয়ে হাসি মুখে কথা বলতে শুরু করে। মুখ ফুটে উচ্চারণ করে একটাই নাম, ঈশা। মিতির অভিযোগ বাড়তে থাকে, মুখ ফুটে বলেও ফেলে, কিন্তু তার কথায় যেন আমল নেয় না রাতুল। বরাবরের মতো কাছে টেনে নেয় মিতিকে, নিজের দৈহিক চাহিদায় মেতে উঠতে চায়। আগের মতো মিতির শরীরের অঙ্গে অঙ্গে হাত দুটো খেলা করতে থাকে, কিন্তু সেই আগের মতো লজ্জায় নুইয়ে পড়ে না মিতি। কম্পন সৃষ্টি হয় না তার শরীরে, শুধু নির্জীব হয়ে পড়ে থাকে বিছানায়। সময়ের প্রহর অতিক্রম হয়, মিতি মুষড়ে পড়ে দিন দিন। রাতুলের সাথে ঝগড়ার মাত্রা বাড়ে। নিজের পক্ষে কৈফিয়ত দিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার কথা শুনতে যেন নারাজ হয়ে যায় মিতি। সেদিন কোনো একটা কারণে বাইরে বের হয় মিতি। হঠাৎ করে রাতুল ও ঈশাকে একসঙ্গে দেখে ফেলে। বেশ কিছুটা সময় তাদেরকে ফলো করতে থাকে। দেখে ফেলে তাদের একান্তে কাটানো কিছু ঘনিষ্ঠ মুহূর্ত। একদিন রাতুল ও ঈশা ব্যাপারটা আন্দাজ করতে পারলে সেদিন তাদের ঘনিষ্ঠতা দেখে ভেঙে পড়ে মিতি। কোনো রকম ফিরে আসায় রাতের রাতুল বাসায় ফিরে এক কথায় দুই কথায় তাদের ঝামেলা সৃষ্টি হয় তাদের মধ্যে। এক সময় ডিভোর্স হয়ে যাওয়ার কথা বলে ডিভোর্স কথাটা বলে ফেলে। বিষণ্ণ মন নিয়ে রুমে বসে আছে মিতি। এই মুহূর্তে খুব করে কারো সঙ্গ কামনা। কারোর সাথে কথা বললে মনটা খুলে কথা বলতে যেন স্বস্তির দেখা মিলত তার। তবে বেশ হালকা লাগছে যেন নিজেকে। হয়তো বাবা মা রাতুলের বিষয়টা বলার কারণে। তখন সবটা শুনে বেশ রেগে গিয়েছিল ফাহমিদা খান। 2-4টে কথা শুনিয়েছিল রাতুলকে, কিন্তু শান্ত ছিলেন মেহতাব। শান্ত কণ্ঠে তাকে বলেছিলেন, তুমি রুমে যাও মিতি, তোমাকে কিছু ভাবতে হবে না, আমি রাতুলের সাথে কথা বলছি। ব্যাস, নিশ্চিত তখন রুমে আসে মিতি। বাবার প্রতিভা দৃঢ় বিশ্বাস। আর যাই হোক কেন, মেয়ের সাথে অন্যায় এটা মেনে নেবেন না কখনো। নিজের কড়া ভাবনার মাঝে মিতির মোবাইলটা রিংটোনে বেজে উঠল। অচেনা নাম্বার দেখে কপাল কুঁচকলো, তবুও রিসিভ করলো। হ্যালো বলে সালাম দিতেই ভেসে উঠল এক অপরিচিত কণ্ঠস্বর। সালামের জবাব দিয়ে বলল, কেমন আছো? আপনি কে? এত দ্রুত ভুলেই গেলেন আমাকে? সকালেই তো পরিচয় হলাম। মানে কি বলছেন আপনি এসব? কে আপনি? আরে এত হাইপার হচ্ছেন কেন? আমি ফাহাদ বলছি, ওই যে আপনাকে বাসায় নামিয়ে দিলাম। ভাবল মিতি। তৎক্ষণাৎ ফাহাদের নাম ও নামের মানুষটাকে মনে পড়ে গেল তার। সামান্য হেসে বলল, ও আচ্ছা আপনি, সরি চিনতে পারিনি। তা তো আপনার কথা শুনেই বুঝতে পেরেছি। তা কেমন আছে শরীর কেমন? এই তো, পরবর্তী সমস্যা হয়নি আর। কিন্তু আপনি আমার নাম্বার কিভাবে পেলেন? খানিকটা অবাকের সুরে বলে উঠল মিতি। হাসলো ফাহাদ, বলল, এই যে আপনার দেখা পেলাম, আপনার বাসার ঠিকানা পেলাম, আপনার নাম্বার পাওয়া কি তাতে অস্বাভাবিক? কিন্তু কিভাবে? কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকলে তা হাসিল করে নিতে হয়। বাদ দিন, ও আপনি বুঝবেন না। সত্যি বুঝলো না মিতি, হয়তো বোঝার চেষ্টাটুকু করলো না, হাসলো মাত্র। ফাহাদ আবারও বলে উঠল, এত রাত পর্যন্ত জেগে আছেন? প্রেমিকের সাথে ফোন আলাপে ব্যস্ত ছিলেন বুঝি? ডিস্টার্ব করলাম? না, ওসব প্রেমিক নেই আমার। তবে হাজবেন্ড আছে। তবে মাসখানেক মাঝে হয়তো ডিভোর্স হয়ে যাবে। বা তাহলে তো যথাসময়ে আপনার সাথে দেখা পেলাম। মানে কিছু না, বাদ দিন। আপনি বলুন ঠিক সমস্যা কোথায়? সুপ্ত নিঃশ্বাস ছাড়ে মিতি, গা এলিয়ে দেয় বিছানায়। ফাহাদ অকারণে তার বিশ্বাস হচ্ছে। বলতে ইচ্ছা করছে তার জীবনের ঘটে যাওয়া অপ্রিয় ঘটনাগুলো। বিষণ্ণতা কাটিয়ে চালিয়ে যেতে ইচ্ছা করছে ফাহাদের সাথে ফোন আলাপ। আর ভাবলো না মিতি, চালিয়ে যেতে লাগলো কথোপকথন। চলতে থাকলো তাদের ফোন আলাপ। দেশে কবে ফিরছে রাতুল? ফোন ধরে শ্বশুরের ভারী কণ্ঠে বলা কথাটায় বেশ অবাক করলো রাতুলকে। তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করলো। বিল্ডিংয়ের সাইড পেজে কাজ শেষ করে সবে ফিরছে হোটেলে রাতুলের ঈশা। ক্লান্ত শরীরে রুমে ঢুকে ফ্রেশ হওয়ার উদ্যোগ নিয়েছে মাত্র, তখনই শব্দ করে বেজে উঠল মোবাইল। মাহতাব শেখের কল দেখে খানিকটা অবাক হলো, হাসি মুখে রিসিভ করলো। সালাম দিয়ে বললো, হ্যালো। বলতে সালামের জবাব না দিয়ে রাতুলকে দেশে ফেরার কথা জিজ্ঞাসা করলেন মাহতাব শেখ। বেশ অবাক হয় রাতুল, তবে বিষয়টা খুব একটা না ভেবে বলে ওঠে, এই তো বাবা, কাজ শেষ, ওদের সাথে ফাইনাল মিটিং হলে ফিরতে পারবো। ঠিক কবে ফিরবে সেটাই জানতে চাইছি। থমথমে মুখে ফের বলে উঠলেন মেহতাব সাহেব। অবাকের মাত্রা বৃদ্ধি পায় রাতুলের। চিন্তিতভাবে স্পষ্ট ধীর কণ্ঠে বলে উঠলেন, সামনের সপ্তাহে ফিরবো। কালকে অগ্রিম টিকিট কাটছি ভাবছি। আচ্ছা বেশ, ফিরো। তবে তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে আমার। কি হয়েছে বাবা? সেটা না হয় দেশে ফিরেই জানতে পারবে। নিশ্চুপ হয় রাহুল। বোঝার চেষ্টা চালিয়ে যায় মাহতাব শেখের বলা কথাগুলো, কিন্তু পড়ে না। মাহতাব শেখ রাখছি বলে ফোন রেখে দেয়। রাতুল বাধা দিয়ে বলে, বাবা মিতি কেমন আছে? ও আসলে ফোন তুলছে না আমার, তাই না?
মিতি কেমন আছে তা না জানলেও তোমার চলবে, রাখছি। বাবা কি হয়েছে আপনার? মিতি কিছু বলেছে কি? দেশে আসো, সামনাসামনি কথা হবে, ফোনে এসব বিষয় আলোচনা শ্রেয় মনে করছি না বলে কলটা কাটলেন মহতাব। রাতুলের কথা শোনার বোধ করলেন না। এদিকে বিছানায় ছাড়ে দুপা মাথা চেপে ধরল রাতুল, ধপ করে বসে পড়ল বিছানায়। মুহূর্তে যেন সব কিছু এলোমেলো হয়ে উঠল তার কাছে। মিতি বাবাকে কি বলেছে তা ভেবে মাথা ফেটে যাচ্ছে। বিনা কারণে কখনো রাগ বা ক্ষোভ ঝাড়ে না মাহতাব সাহেব। তাছাড়া রাতুলকে খুব ভালোবাসেন, ছেলের মতো স্নেহ করেন। সেই বাবার মতো মানুষের কাছে এমন ব্যবহার কখনোই আশা করতে পারছেন না ছেলেটা। রাতুল কানাডায় আসার পর প্রায় মাস হতে চলল, কাজও প্রায় শেষের দিকে, কিন্তু এতদিনে মিতির সাথে যোগাযোগ করতে পারেনি। সারাদিন কাজের পর দিন শেষে যখনই বিছানায় গা এলিয়ে দিছে তখনই দৃঢ়ভাবে মাথায় এসেছে মিতির কথা। সারাদিন কাজের মাঝে ডুবে থাকলেও রাতের এই একাকিত্বর সময় কামনা করেছে মিতির সঙ্গে। তার করা দুষ্টুমিতে মেতে উঠতে চেয়েছে। পরক্ষণে মেয়েটার এই মাইল দূরত্বের কথা ভেবে নিজের ভাবনাকে সামলে নিয়েছে। কিন্তু আজকে যেন একটু বেশি বেপরোয়া হয়ে উঠছে রাতুল। মেয়েটা তার বাবাকে ঠিক কী বলেছে তা ভেবে ভেবে ক্লান্ত। ফ্রেশ না হওয়ার আগেই রাতুল সেভাবে গা এলিয়ে দিল বিছানায়। বিড়বিড় করে বলে উঠল, সংকোচ না কি অন্য কিছু জানা নেই মিতি, তবে এটা জেনে রাখো দেশে গিয়ে এবার তোমাকে বলবই ভালোবাসি। হ্যাঁ, ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ মিতি। মন উন্মোচনে আচর।